বুঝতে পারছেন? জি স্যার। শোনেন, আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিই আজকে পরীক্ষার ব্যাপারে ফাইনালি। হ্যাঁ, জি স্যার। এই কথাগুলো একটু মনে রাখবেন। আপনার আশা করি পরীক্ষা যেটা হবে তার থেকে ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। দেখেন, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের একটা বড় ধরনের প্রবলেম আছে। প্রবলেম না, এটা বলবেন যে আসলে সবার ক্ষেত্রে হয়ে থাকে। সেটা হচ্ছে পরীক্ষার আগের রাত্রে পড়ার মনে করেন একদম ধুম চলে আসে। মানে যদি আজকে রাত্রের মধ্যে সব পড়ি সারিয়ে ফেলতে পারতাম, এরকম একটা ব্যাপার আসে। আসে না? কিন্তু জি আসলে স্যার। আপনাদেরকে পরীক্ষার ব্যাপারে কিছু ট্রিক্স বলি, ট্রিক্স। এটা খুব ভালো করে মনে রাখবেন। এটাকে বলা হয় এক্সামিনেশন স্ট্র্যাটেজি। কি বলা হয়? এক্সামিনেশন স্ট্র্যাটেজি। এটা একটু মনে রাখবেন, এক্সামিনেশন স্ট্র্যাটেজি এর অর্থ হচ্ছে পরীক্ষার কৌশল। পরীক্ষার পরীক্ষার কৌশল। হ্যাঁ, মনে রাখবেন। পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত একটা কৌশল আছে, আর পরীক্ষার হলে যাওয়ার পর একটা কৌশল আছে। শোনেন, সেটা হচ্ছে পরীক্ষার হলের আগে, মানে পরীক্ষার আগের দিন, পরীক্ষার কমপক্ষে আপনার রাত্রে বেশি পড়বেন না। প্রথম কথা, পরীক্ষার সময় রাত্রে 10টার বেশি কেউ পড়বেন না। রাত 10টা আপনার যতটুকু পড়া হয়েছে। রাত 10টা মনে থাকবে। জি পরীক্ষার স্যার। রাত্রে আপনার আগামীকাল পরীক্ষা আছে, আপনি আজকে রাত্রে 10টার বেশি পড়বেন না। 10টার মধ্যে যতটুকু পড়া শেষ, ব্যাস কমপ্লিট, আর কোনো পড়া নাই। এটা প্রথম কাজ। প্রশ্ন হচ্ছে কেন বেশি পড়া যাবে না? কারণ আপনি যদি রাত্রে, পরীক্ষার আগের রাত্রে অনেক সময় কি হয়, রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত অনেকে পড়ে, মানে পুরো বই কমপ্লিট করার জন্য, রিভিশন করার জন্য। এতে করে কি হয়, আপনি রাত্রের মধ্যে আপনার এনার্জি শেষ। আপনি পরীক্ষার হলে যাই ঘুমাবেন, মানে আপনার আর এনার্জি পাবেন না। আপনার ঘুম ঘুম লাগবে, আপনার মানে অস্বস্তি লাগবে, অসুস্থতা লাগবে, আপনার এনার্জি থাকবে না। আপনার জানা প্রশ্নগুলো আপনার মানে লিখতে আর ইচ্ছা করবে না। এই জন্য আপনার পরীক্ষার ফুল এনার্জি নিয়ে, প্রত্যেকটা কাজের জন্য একটা এনার্জি লাগে না? লাগে কিনা? জি স্যার। মনে করেন এই যে আমি আপনাদের জি ক্লাস স্যার। নিচ্ছি, আমার যদি ক্লাস নেওয়ার মতন এনার্জি না থাকে, তাহলে আমি আপনাদের ক্লাসটাকে হলে ঠিক মতো নিতে পারবো? আমি সবই জানি, কথাটা না। বুঝে নেন, আমি সব জানি। আপনাদের কি শেখাতে হবে না শেখাতে হবে এগুলো আমি সবই জানি, কিন্তু ক্লাস নেওয়ার মতন আমার এনার্জি নাই। আমি কি ক্লাস নিতে পারবো সুন্দর করে? না স্যার। ঠিক ঘটনাটা এরকম। আপনারা যদি রাত্রে, পরীক্ষার আগের রাত্রে রাত 2টা 3টা পর্যন্ত পড়েন, তো আপনাদের এনার্জি লেভেল লো হয়ে যাবে। আপনার পরীক্ষা দিতে গিয়ে আপনি আর এনার্জি পাবেন না। তখন আপনার ঘুম আসবে, আপনার ভাল লাগবে না। একটা জিনিস জানেন ঠিকই, তাও গুছিয়ে লিখতে পাচ্ছেন না। আপনার মেমোরিটা কি হবে, ঠিক মতন কাজ করবে না। এই জন্য মনে রাখবেন, পরীক্ষার আগের রাত্রে আপনি সকালবেলা একটু সকাল সকাল ওঠেন, অসুবিধা নেই, কিন্তু রাত্রে 10টার বেশি পড়া যাবে না। রাত 10টা সর্বোচ্চ, এটা প্রথম কাজ। সকালে, স্বাভাবিকভাবে আপনাদের পরীক্ষা তো সকাল 10টায় হবে না? জি জি স্যার। স্যার। সকাল 10টা। সেক্ষেত্রে আপনি মানে সকালবেলায় যদি আপনি কখনো একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন, ওইটা মোটামুটি 7টা থেকে 7টা 30, 7টা থেকে 7টা 30 এর মধ্যে হচ্ছে পড়া শেষ করে ফেলবেন। এর বাইরে আর পড়বেন না। আপনার পরীক্ষার সেন্টার থেকে আপনার বাসার দূরত্ব কত, সেটা একটু চিন্তা করে আপনি পড়া শেষ করবেন। পরীক্ষার সময় এত বেশি পড়ার দরকার নাই। জীবনে যা পড়েছেন অসুবিধা নাই। এইগুলাই কাজে লাগবে, আপনার সুন্দর করে পরীক্ষা দিতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিই, দেখেন। তাহলে পরীক্ষার আপনি এইভাবে পড়া শেষ করবেন যে আপনি পরীক্ষার হলে 1 ঘন্টা, কয় ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টা। আগে পৌঁছাইতে হবে। শোনেন, আমাদের স্টুডেন্টরা কি হয় শোনেন, সেটা হচ্ছে পরীক্ষার দিন সকালবেলাই রে পড়া, বই পড়তে পড়তে স্কুলে যায়, মানে পরীক্ষা সেন্টারে যায়, বই সাথে করে পড়তে পড়তে রাস্তার মধ্যে। এটা করা যাবে না। এটা হচ্ছে ওভার এক্সাইটমেন্ট, বোঝেন? ওভার এক্সাইটমেন্ট। আপনি দেখবেন মানুষের 2টা কারণে চোখে পানি আসে। একটা হচ্ছে অতিরিক্ত দুঃখ পাইলে চোখে পানি আসে, আবার অতিরিক্ত আনন্দ পাইলেও পরীক্ষায় চোখে পানি চলে আসে। এটা কি জানেন? জি একটু স্যার রিফ্লেক্ট, দেখছি। আচ্ছা। আবার দেখবেন মানুষ যখন ওভার এক্সাইটমেন্ট হয়ে যায়, তখন কি করে, ওই দেখা যাচ্ছে একটা ভাইকে চাচা বলে ফেলে, চাচাকে ভাই বলে ফেলে, এমন হয় না?
মানুষ খুব মনে করেন একটা চাকরি পেয়ে গেছেন, হেব্বি খুশি আপনি, কাকে কি বলছেন কোনো হিসাব নিকাশ নাই, এরকম হয় না? জি স্যার। মানুষ যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে, ওভার এক্সাইটমেন্ট হয়, তখন তার ব্রেন আর স্বাভাবিকভাবে কাজ করে না। এই জন্য আপনার ব্রেনটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে, কুল রাখতে হবে। যা হয়েছে হয়েছে, কপালে যা মানে পড়া যা 2 বছর ধরে পড়তেছি, যা হয়েছে হয়েছে, আল্লাহ ভরসা, এখন আল্লাহ যা করে, এই চিন্তাটা মাথায় রাখবেন। আপনি পরীক্ষার আগে মানে 1 ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছাবেন, এই সময়টা নিয়ে আপনার বাসা থেকে বের হইতে হবে। তাহলে আপনার যখন পড়া শেষ করা লাগবে, আপনি এই 7টায় শেষ করবেন না 7:30টায় শেষ করবেন নাকি 8টায় শেষ করবেন, এইটা নির্ভর করবে। আপনার পরীক্ষার হলে 1 ঘন্টা আগে পৌঁছাবেন এইটা প্রিপারেশন নেওয়ার জন্য। কেন নেবেন শোনেন, আপনি যে যাবেন, আপনি যেতে যেতে রাস্তায় যে যানবাহনে যাবেন, সেই যানবাহনের সমস্যা হতে পারে, পারে কিনা জি বলেন? স্যার, পরে। আপনি যানবাহনে যাবেন, যানবাহন মনে করেন যে চলছে না, নষ্ট হয়ে গেছে। আপনি বাসে যাবেন, বাস আর আসতেছে না, মানে রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে। সেই সময় কি হয়, আমাদের দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে হয় পরীক্ষা শুরু হয়ে গেছে আর এদের এখনো রাস্তার মধ্যেই আছে, এরকম একটা অস্থিরতা কাজ করে। এই অস্থিরতা নিয়ে যদি আপনি পরীক্ষার হলে ঢুকেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য আপনার টার্গেট থাকবে যে আপনি ন্যূনতম 1 ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছাবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মনে করেন 1 ঘন্টার কাছে আপনার 40 মিনিট হতে পারে, 45 মিনিট হতে পারে, তবে আধা ঘন্টা মানে 30 মিনিটের কম না। অবশ্যই এই 30 মিনিট পূর্বে, 1 ঘন্টা যদি নাও পারেন, আপনার টার্গেট থাকবে 1 ঘন্টা, কিন্তু সর্বনিম্ন 30 মিনিট আগে আপনাকে অবশ্যই পরীক্ষার হলে পৌঁছাতে হবে। পরীক্ষার হলে এই 30 মিনিট আপনি রিল্যাক্স করবেন, আপনার ব্রেনটাকে শিথিল করবেন। আপনি বাড়ি থেকে তাড়াহুড়া করে আসছেন, হুড়ুমুড়ো করে চলে এসেছেন, এই ব্যাপারটা আপনার যেন আর মাথার মধ্যে না থাকে। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। আর বাসা থেকে যখন বেরোবেন, তখন আপনি কয়েকটা জিনিস অবশ্যই বারবার রিচেক করবেন, বারবার চেক করবেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, এটা সাথে নিছেন কিনা খেয়াল করবেন। একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, সাথে নিছেন কিনা। এরপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই রেজিস্ট্রেশন কার্ডটা সাথে নিছেন কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পেন, অবশ্যই আপনার একাধিক পেন থাকতে হবে, মিনিমাম তিনটা পেন যেন আপনার সাথে থাকে সব সময়। মানে সর্বনিম্ন হলে 3টা, বেশি হলে বেশি, মানে 3টার নিচে না, 3টা কলম রাখবেন। এরপরে সাথে লাগে আর কি, স্কেল লাগে না, জি স্যার। স্কেল। আর কি লাগে, ক্যালকুলেটর। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এই স্যার, বাকিরা কি দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে জি পাচ্ছেন? স্যার, দেখতে এই পাচ্ছি। দেখ, তাহলে সাকিব আপনি আবার জয়েন করেন, লিপনি আবার জয়েন করেন। স্যার, আপনি কি বোর্ডের স্ক্রিন দিয়েছেন স্যার? আপনাকে দেখা যাচ্ছে না মানে সরাসরি। না না, আমি তো সরাসরি আছি, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পাবেন। দেখেন, আরেকটা কি, যখন আপনাদের যে অঙ্ক পরীক্ষাতে ক্যালকুলেটর, এই পরীক্ষার যে ইনস্ট্রুমেন্ট গুলো, মানে আপনার যেগুলো পরীক্ষাতে লাগবে, এগুলা বারবার চেক করে বাসা থেকে যখন বেরোবেন, এগুলো অবশ্যই চেক করে বেরোবেন ঠিকঠাক করে এগুলো নিছেন কিনা। কারণ অনেক সময় হয় কি, স্টুডেন্টরা অ্যাডমিট কার্ড ভুলে রেখে যায়, রেজিস্ট্রেশন কার্ড রেখে যায়, কলম দেখা যাচ্ছে একটা নিয়ে দৌড় মারছে, এরকম মানে এরকম হয়ে থাকে। এই সময় পরীক্ষার হলে গেলে কি হয়, আপনার আগেই আপনার মনের মধ্যে একটা ভয় চলে আসবে, আমি রেজিস্ট্রেশন আনলাম না, আমি ক্যালকুলেটর আনলাম না, কলমে কালি নাই, মানে বিভিন্ন রকম সমস্যা। এবং আপনি যদি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার হলে না নিয়ে যান, তাহলে আপনাকে পরীক্ষা দিতে দিবে না। বুঝলেন নি ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে এতক্ষণ ধরে আপনাকে যেটা বললাম, সেটা হচ্ছে আপনার পরীক্ষার আগের রাত থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত। আচ্ছা, এইবার পরীক্ষার যখন আপনি হলে বসবেন, সেই সময়টা আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাদের শিক্ষার্থীরা যেটা করে সেটা হচ্ছে, পরীক্ষার সময় আমরা কি করি, আমাদের স্টুডেন্ট খুব টেনশন হয়ে যায়, আল্লাহ কি প্রশ্ন আসবে, লিখতে পারবো কিনা, কমন পড়বে কিনা, এরকম টেনশন করে করে পরীক্ষাতে খুব মন মরা হয়ে বসে থাকে সিটে। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? পরীক্ষার হলে বসবেন, বসার সময় রিল্যাক্স মোডে থাকবেন। পরীক্ষায় যা আসে আসবে, কোনো আপনার বন্ধু বান্ধব আরো যাবে না, তাদের সাথে যা করার হাই হ্যালো করবেন, কথা বলবেন, কি অবস্থা, তোর পড়ার কেমন হয়েছে,
তোর প্রিপারেশন কেরাম, এই তোর প্রিপারেশন কেরাম, এরকম অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটু মোটামুটি ফ্রি কথা বলবেন, যাতে আপনার পরীক্ষা চিন্তাটা মাথায় না আসে। বুঝতে পেরেছেন? এইভাবে কথা বলতে বলতে জি স্যার। দেখবেন আপনার ক্লাসের মধ্যে স্যার চলে এসেছে। স্যার আসার পরে আপনাকে একটা খাতা দিয়ে দেবে, পরীক্ষার খাতা দিবেন। এই পরীক্ষার খাতায় আপনার কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক স্টুডেন্টরা ভুল করে। সেটা হচ্ছে আপনার রোল নাম্বার, একটা হচ্ছে রোল নাম্বার, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে ইয়ে কোড, কোড মানে সাবজেক্ট কোড, সাবজেক্ট কোড, যেগুলো আপনাদেরকে ওই যে পূরণ করতে হয়, আরাম করে পূরণ করতে হয় না, এরকম পূরণ করতে হয় না, মনে পড়ছে? ওটাকে কি বলে জানি? জি স্যার। ও আর এম না ও এম আর বলে, কি বলে? আমার তো মনে হয়েছে না। ও মার্কশিট। ও OMR এম sheet। আর, রাইট, ও এম আর শিট বলে। হ্যাঁ, এই ও এম আর শিটটাকে খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে, সতর্কতার সাথে পূরণ করবেন, ধীরে ধীরে, তাড়াহুড়া করে না। আপনার রোল নাম্বারটা পূরণ করবেন, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করবেন, সেট কোড পূরণ করবেন, মানে সাবজেক্ট কোডটা পূরণ করবেন। যেগুলো পূরণ করতে হয় এইগুলো হচ্ছে সতর্কতার সাথে পূরণ করবেন, যেন ভুল না হয়। আর একটা ব্যাপার হচ্ছে, যদি কখনো লিখতে যাই ভুল হয়ে যায়, মনে করেন এটা কয়ের ঘর আর এটা হচ্ছে ক্ষয়ের ঘর, আপনাকে পূরণ করতে হবে কোনটা, কয়ের ঘর পূরণ করতে হবে, আপনি ভুলে খ ঘর পূরণ করে ফেলেছেন, এমন হইতে পারে। যদি এরকমও হয়ে যায়, টেনশন করবেন না, আপনার ওটাকে কাটাছিড়া করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। আপনার ওটা ভুল আছে, ভুল থাকে, আপনি কটাকেও পূরণ করে দিবেন। বুঝলেন? বুঝছেন কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। কিন্তু ওপরে যেটা লিখবেন, ওপরে যে সংখ্যায় লিখবেন, এই যে 2470, ওপরে যেটা লিখবেন এইটা একটু সতর্কতার সাথে ভুল না করে লিখবেন। কারণ হচ্ছে আপনি পরীক্ষা খুব ভালো করেছেন, ভালো দিয়েছেন, জাস্ট আপনার সাবজেক্ট কোড, এই কোডের জন্য আপনার অনেক সময় উইথেল আসবে, মানে রেজাল্ট আসবে না। আবার অনেক সময় কি অত ঝামেলা না করে বোর্ড থেকে ফেল বানায় দেয়, অমুক সাবজেক্টে ফেল। তো আপনি পরীক্ষা ভালো দিবেন, বাট এইগুলা ভুল করার কারণে আপনার রেজাল্ট নিয়ে গড়বড় হয়ে যাবে, আপনার সবার রেজাল্ট আসবে, আপনারটা আসবে না, অথবা আপনার রেজাল্ট ফেল আসলো। এই জন্য এই পরীক্ষার আগে তো আপনার সময় থাকবে, খাতা দেওয়ার সময়, সেই সময় অবশ্যই এগুলা সতর্কতার সাথে পূরণ করবেন। এই হচ্ছে আপনার পরীক্ষার খাতা পাওয়ার, মানে খাতা পাওয়া পর্যন্ত কাজ। এইবার হচ্ছে আপনার পরীক্ষা শুরু হবে, এর মধ্যেই আপনাকে প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা একটা জিনিস শোনেন, আপনি দেখবেন এটা আমার ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে পরীক্ষার হলে যখন আমরা বসি, তখন আপনি যতই মনে করার চেষ্টা করেন যে কি পড়ি আসলাম, কি পড়ি আসলাম, দেখবেন আপনার কোনো প্রশ্নের উত্তর আপনার মনে হচ্ছে না। এটা আপনাদের হয় কিনা জানি না, কিন্তু আমার হয়েছে। পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত দেখবেন যার কিচ্ছু মনে নাই, মনে হবে যে আমি কিছুই পারিনি এটা। আর কি মনে হয় আপনাদের? জি স্যার। আচ্ছা, জি স্যার, মাথায় স্ট্রোক হয়েছে স্যার। মাথা যেন হ্যাং হয়ে যায় যে কিছুই আমি পড়িনি নাকি, আমার কিছুই মনে হয়েছে না, এমন স্যার। হয়। কিন্তু দেখবেন প্রশ্ন পাওয়ার পরে, প্রশ্ন যখন পাবেন তখন দেখবেন আপনার মনে হবে ও এটা কমন, এটা কমন, এটা কমন, এটা কমন, এটা পারবো, এটা পারবো, এরা মনে হয় না? হ্যাঁ স্যার, এরকমটাই মনে হয়। এরকমটা মনে হয়। এইবার শোনেন, আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা প্রশ্ন পাওয়ার পর পরে লেখা শুরু করে, কি করে? প্রশ্ন পাওয়ার পর পরে লেখা শুরু করে দেয়। মনে রাখবেন আজ থেকে, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করবেন না। আপনার পুরো প্রশ্নটা কমপক্ষে 3 বার পড়বেন। কয়বার? 3 বার। সম্পূর্ণ প্রশ্নটা 3 বার পড়বেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনি সবাই লেখা শুরু করে দিস, আপনি লিখবেন না, আপনি সম্পূর্ণ প্রশ্ন 3 বার পড়বেন কমপক্ষে। কেন পড়বেন সেটা একটু বলি। সেটা হচ্ছে, আমাদের মেমোরিতে যদি কোনো কিছু দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের মেমোরি সেটাকে খুঁজতে থাকে। বুঝছেন কিনা? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনাদের গ্রামের ওই যে আব্দুল আলিমকে চেনেন, আপনাকে দেখবেন আপনার সাথে সাথে মনে হয়ে যাবে কিছু প্রশ্ন, আবার কিছু প্রশ্ন একটু দেরিতে মনে হয়। খেয়াল করেছেন? আপনাকে আমি একটা প্রশ্ন করলাম যে, আচ্ছা বলেন তো, এই 16 ডিসেম্বর কি দিবস? দেখবেন আপনার হয়তো শর্ট করে মনে হয়ে যেতে পারে, আবার একটু দেরিতেও মনে পড়তে পারে, এমন হয় না? জি স্যার।
হ্যাঁ, আপনি আপনার ব্রেনকে যখন আপনি কোনো প্রশ্ন দিবেন, আপনার ব্রেন ওই প্রশ্নটা যতক্ষণ খুঁজে পাবে না, ততক্ষণ আপনার ব্রেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই থাকবে। ঠিক দেখবেন আপনার হঠাৎ এক সময় মনে হচ্ছে, ও হো হ্যাঁ হ্যাঁ, 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, এখন গান মনে হইলো, এরকম হয় না? হয় জি কিনা? স্যার। তাহলে হ্যাঁ আপনি স্যার। দেখবেন জি স্যার। আপনি যদি আপনার ব্রেনকে কোনো প্রশ্ন দেন, আপনার ব্রেন এই প্রশ্নটা খুঁজতে থাকে, এই প্রশ্নটা রেডি করতে থাকে, উত্তর রেডি করতে থাকে। ঠিক আছে? যখন আপনি পুরো প্রশ্নটা 3 বার করে পড়বেন, তখন সমস্ত প্রশ্নের উত্তর আপনার ব্রেন আপনার অজান্তেই খুঁজতে থাকবে, আপনার অজান্তেই খুঁজতে থাকবে। কথা বুঝছেন? এই সমস্ত প্রশ্ন পড়ার পরে যে প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি সহজ, যে প্রশ্নের উত্তরটা আপনি সবচেয়ে ভালো লিখতে পারবেন, সেই প্রশ্ন দিয়ে লেখা শুরু করবেন। বুঝতে পেরেছেন? এই জি জায়গাতে স্যার। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পরীক্ষার প্রশ্ন সব সময় সহজ হয়, কিন্তু আমরা মাঝে মাঝে বলি না যে প্রশ্ন কঠিন হয়েছে। এর একটা ব্যাপার আছে, ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আমরা যখন প্রথম দীক্ষার প্রশ্নগুলো যদি কঠিন পড়ে, তখন পরবর্তী প্রশ্নগুলো সহজ আসলেও আমাদের কাছে কঠিনই মনে হয়। কিন্তু প্রথম দীক্ষার প্রশ্নগুলো যদি সহজ হয়, তখন শেষের দিকের প্রশ্নগুলো কঠিন হলেও আমাদের কাছে সহজ মনে হয়। এই ব্যাপারটা কি ভেবে দেখেছেন? হুম? কখনো কখনো দেখবেন, কখনো কখনো দেখবেন যে প্রথম দীক্ষার প্রশ্নগুলো সহজ, শেষের দিকের প্রশ্নগুলো কঠিন হয়। আবার অনেক সময় প্রথম দিকের প্রশ্নগুলো কঠিন হয় আর শেষের দিকের প্রশ্নগুলো সহজ হয়। এরকম ভাবেই থাকে। তো আমরা যখন প্রথম দিকের প্রশ্নগুলো সহজ পাই, তখন আমরা মনে করি যে প্রশ্ন কম সহজ হয়েছে। আর যখন প্রথম দিকের প্রশ্নগুলো আমরা কঠিন পাই, তখন আমাদের কাছে মনে হয় প্রশ্ন কঠিন হয়েছে। ঠিক এইরকম। আসলে প্রশ্ন সবসময় সহজই হয়। আপনার কাজটা হচ্ছে আপনি এই সবচেয়ে সহজ প্রশ্ন দিয়ে লেখা শুরু করবেন। এরপরে এটা লিখতে লিখতে দেখবেন আপনার ব্রেন আপনাকে আরেকটা প্রশ্ন রেডি করে দেবে। মানে এরপরে কোন প্রশ্নটা লিখবেন, অটো দেখবেন আপনার ব্রেন আপনাকে বলে দেবে যে এরপরে এই প্রশ্নটা লেখ, কারণ ওই প্রশ্নটার উত্তর কি হবে সেটা আপনার ব্রেন অলরেডি আপনাকে রেডি করে দেবে। এরপরে এরপরে যে সহজ প্রশ্নটা থাকবে, এভাবে সহজ 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 করে লিখতে থাকবেন। সহজ, তারপরে সহজ, তারপরে। ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। এই জায়গায় তার একটা কথা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষাতে ধরেন 12টা প্রশ্ন হয়েছে, কয়টা প্রশ্ন? 12টা। 12টা। এই 12টা প্রশ্নের মধ্যে ধরে নেন 2টা প্রশ্ন কঠিন হয়েছে, কয়টা? 2টা। আমাদের মানব জাতির একটা সমস্যা আছে। আমাদের মানব জাতির সমস্যাটা হচ্ছে আপনি সহজ জিনিস জানতে চান না, যেটা কঠিন সেটাই আপনার জানার ইচ্ছা জাগে না। হুম? জি স্যার। দেখবেন জি স্যার। আপনার ফ্যামিলি থেকে যেটা আপনাকে নিষেধ করে, সেটাই আপনার করতে ইচ্ছা করে, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, এইটা মানুষের একদম সৃষ্টির অভ্যাস, মানে সৃষ্টিগত অভ্যাস। আদম আলাহ সালামকে যেটা নিষেধ করছে, ওইটাই আদম আলাহ সালাম করছে। আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, এটা মানুষের হচ্ছে একটা জন্মগত অভ্যাস, হচ্ছে মানুষের কাছে যেটা কঠিন সেইটা নিয়েই মানুষ বেশি ভাবে। বুঝতে পেরেছেন? তো এই জন্য যেটা হয়, আমাদের 12টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন কঠিন। আমরা কি করি, এই 2টা প্রশ্ন নিয়েই আমাদের টেনশন যায় না, এইটা কমন পাইনি, এটা কিভাবে লিখবো। সারা 3 ঘন্টার পরীক্ষা মিলে আমাদের এই 2টা প্রশ্ন নিয়ে টেনশন হয়। এই 2টা প্রশ্ন টেনশন করতে করতে আমাদের যে আরো 10টা প্রশ্ন সহজ ছিল, সেগুলোও ঠিক মতো লিখতে পারি না। ব্যাপারটা বুঝছেন? জি এই স্যার। জন্য যেটা কঠিন ওটা বাদ, আপনি ভাইবে নেবেন যে ওটা পরীক্ষা আপনার দেওয়া লাগবে না। আপনার কাজ হচ্ছে যে প্রশ্নগুলো আপনি পারবেন, আগে সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে নেবেন। বুঝলেন? এবার যেটা কঠিন হবে সেটা সব শেষে, সব শেষে হল একটু ফিরিয়েও যায় নাকি? পরীক্ষা যখন শেষের দিকে যাই, তখন দেখবেন হলও একটু ফিরে যায়। কিন্তু আমরা কি করি, আমাদের 10টা প্রশ্ন সহজ, এগুলো আমাদের চিন্তা নাই। আমরা প্রথমেই চিন্তা করি, আমাদের বন্ধুকে জিজ্ঞেস করি, এই তোর ওইটি কমন আসছে, এই তোর ওইটি কমন আসছে। এটা করি না প্রথম দিকেই? হ্যাঁ স্যার। তো এইটা করা যাবে না। ঠিক আছে? যে 2-3টা প্রশ্ন কঠিন আছে ওটা বাদ, এটা পরে দেখা যাবে। যে 10টা প্রশ্ন সহজ, সেই 10টা প্রশ্ন আগে লিখে ফেলেন। যেগুলো আপনি পারবেন সেগুলো আগে লেখেন, সময় নষ্ট করবেন না। এরপরে শেষের দিকে গিয়ে যেগুলো আপনার কঠিন, সেগুলা যদি নিজে থেকে দেখবেন, অনেক ক্ষেত্রে ওই আবার মনে পড়ে গেছে আপনার যে হ্যাঁ হ্যাঁ উত্তর এরকম হবে, অথবা আপনার আশেপাশে যারা আছে যদি হেল্প পান, তখন তাদের কাছে হেল্প নেন, অথবা নিজে নিজে চেষ্টা করে আপনার অ্যান্সারগুলো কমপ্লিট করে দিবেন। কিন্তু যেটা কমন আসেনি, যেটা পরীক্ষায় কঠিন এসছে, এইগুলা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এইবার তারপরে কথা শুনেন।
এরপরে একটা কাজ আছে, আমাদের আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে প্রশ্নটা সহজ আমরা কি করি, এই প্রশ্নটা সুন্দর করে লিখি, সুন্দর জি স্যার, করে সবচেয়ে বড় অনেক করে। বড় করে লিখি, ঠিক আছে? আর কি করি, বাকি প্রশ্নগুলো আর টাইম পাওয়া যায় না। দেখা যাচ্ছে আপনার প্রথমে 3-4টা প্রশ্ন লিখতে গিয়েই আপনার মনে করেন 1 ঘন্টা শেষ। এত সুন্দর করে লিখতেছেন, 1 ঘন্টা নাই, আর সময় আছে 1 ঘন্টা, আর প্রশ্ন ধরেন আছে হচ্ছে 1 ঘন্টা সময় আছে, আর প্রশ্ন আছে মনে করেন 7টা এখনো। 3টা প্রশ্ন লিখে আপনি 1 ঘন্টা শেষ করে দিয়েছেন, আর বাকি 1 ঘন্টায় আপনি 7টা প্রশ্ন লিখতে হবে। তখন কি হবে, লেখার লেখার ধারা মানে ইয়েটা কি হবে, তখন মনে হবে যে এরোপ্লেনের গতিতে লিখছেন, ঠিক কিনা? জি স্যার। তাহলে কি হয়, প্রথম দিককার প্রশ্নে ধরেন উদাহরণ দিচ্ছি যে আপনার 3টা প্রশ্নে 30 মার্ক, 3টা প্রশ্নে ধরে নিলাম 30 মার্ক পাবেন। তো ওকে, আপনি 3টা প্রশ্নে 30 মার্কের মধ্যে মনে করেন 3 নাম 36 পেয়ে 3 8টা মনে করেন 24 মার্কই পেয়ে গেছেন, বা 3 নাম 27 মার্কই পেয়েছেন। 30 মার্কের মধ্যে ধরেন 27 মার্ক পাবেন। কিন্তু বাকি আপনাদের যে মার্ক ছিল, আপনার ওই যে প্রথম দিকের প্রশ্নগুলো যে সুন্দর করে লিখছিলেন, পরবর্তী প্রশ্নের উত্তরগুলা কি ওই মানের আর হবে? হবে না। তাহলে ওইটাতে যদি আপনাকে 10-এর মধ্যে 7 দেয়, বা 10-এর মধ্যে ধরেন 9 দেয়, তাহলে পরবর্তী যে এবড়ো থেবড়ো করে যে প্রশ্নগুলো লিখলেন, সে প্রশ্নের উত্তরগুলো কত পাবেন? 10-এর মধ্যে 5 করে পাবেন, বা 4 করে পাবেন, বা 6 করে পাবেন, ঠিক কিনা? এই জন্য যে জিনিসটা আপনি ভালো পারেন সেইটাই যে 3-4 পৃষ্ঠা লিখে সুন্দর করে লিখে লিখে সময় নষ্ট করেন, ব্যাপারটা এরকম করা যাবে না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে। পরীক্ষাতে প্রথমেই সহজ প্রশ্ন সবাই লেখে, কিন্তু এই প্রশ্নগুলো এত বড় বড় করে লেখে আর এত সুন্দর করে লেখে, লিখেই 3-4টা প্রশ্ন লিখে সময় নাই, বাকি 1 ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার অনেক প্রশ্ন আছে আর টাইম নাই, তখন তাড়াহুড়া করে লেখে, একদিক থেকে সাড়ে খাতা টান দেয়, আরেক দিক থেকে আপনি টান দেন, এমন হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা করা যাবে না। কি করবেন শোনেন, আপনি খেয়াল করবেন, যে পরীক্ষা, ইংরেজি পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য আপনার পুরো টাইম ম্যানেজমেন্ট করে নেবেন। টাইম ডিস্ট্রিবিউশন, শোনেন ভালো করে বুঝে নেন, টাইম ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নের জন্য আপনার কয়টা প্রশ্ন পরীক্ষায় আসবে এটা তো আপনি জানেন, আপনার যে পরীক্ষা থাকবে কয়টা প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি নির্ধারিত একটা সময় ধরে নেবেন, যে প্রত্যেকটা পোস্টের জন্য আমি এই 10-15 মিনিট কি 20 মিনিট কি 10 মিনিট 12 মিনিট এরকম একটি সময় আপনি ভাগ করে নেবেন। ওই সময়ের মধ্যেই, মানে আমি আপনাদেরকে এইটুকু বলি, আপনি আপনার পরীক্ষা থেকে 5 মিনিট আর 5 মিনিট এই 10 মিনিট বাদ দিবেন, বুঝলেন কিনা? বা আপনি এক কাজ করতে পারেন, টোটাল পরীক্ষা থেকে আপনি হচ্ছে 20 মিনিট বাদ দিবেন। টোটাল পরীক্ষার যে সময়, সেই সময় থেকে আপনি 20 মিনিট সময় বাদ দিবেন। বাদ দিয়ে ধরেন আপনার পরীক্ষা কয় ঘন্টা হবে, লিখিত পরীক্ষা অন্যান্য সাবজেক্ট ইংরেজি বাদে অন্যান্য সাবজেক্টের কথা বলেন, 2.5 ঘন্টা। তার মানে 2 ঘন্টা 30 মিনিট, তাই না? 2 ঘন্টা 30 মিনিট আপনার সময়। এখন আপনি কি করবেন, এখান থেকে 20 মিনিট সময় বাদ দিবেন, বাদ দিয়ে থাকবে কি 2 ঘন্টা 10 মিনিট, এই তো? তাহলে এই এই 2 ঘন্টা 10 মিনিট সময় এর মধ্যে আপনার যে প্রশ্ন কয়টা আছে, এই প্রশ্নটার মধ্যে প্রত্যেকটা পোস্টের জন্য আপনার কত করে সময় বরাদ্দ যাচ্ছে, কয় মিনিট করে, সেই সময়টা ধরেন আমরা একটা উদাহরণ দেন তো, ধরেন এই 2 ঘন্টা 10 মিনিট, তাহলে 60 60 120 130 মিনিট সময়, নাকি 130 মিনিট সময়, কয়টা প্রশ্ন লিখতে হয় আড়াই ঘন্টায়, একটা আনুমানিক বলেন। 17। 7টা ভাগ করেন, 7 দোকানে 14, 7 দোকানে 14, 18 মিনিট। 18 মিনিট। আচ্ছা এই ওই আইমান একটু মিট করে দেন, হ্যাঁ ধরেন 18 মিনিট, নাকি? এই 18 মিনিট সময় আপনার চিন্তা থাকবে যে 18 মিনিটের মধ্যেই আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার একদম টাইম টু টাইম তার লেখার সম্ভাবনা হয়, একটু এদিক ওদিক তো হবেই, হবে কিনা? হ্যাঁ, সেটা কি হবে, আপনার টার্গেট থাকবে আপনি 18 মিনিটের মধ্যে লেখা শেষ করবেন। কখনো আপনার হয়তো 17 মিনিটে শেষ হবে, কখনো তো 16 মিনিটে শেষ হবে, কখনো হয়তো আপনার 19 মিনিটে শেষ হবে, কখনো আপনার হয়তো 20 মিনিটে শেষ হবে, বুঝছেন? কিন্তু আপনার টার্গেট থাকবে কি, যে আপনি 18 মিনিটের মধ্যে আপনার লেখা শেষ করবেন, বুঝলেন? এইবার আমরা 20 মিনিট সময় আলাদা রাখছি না, এই 20 মিনিট সময় কখনো কখনো দেখবেন আপনার পরীক্ষার প্রথমে প্রশ্ন পড়তে 10 মিনিট চলে যাবে, এই 20 মিনিটের মধ্যে পরীক্ষার প্রশ্ন পড়তেই যাবে ধরেন 10 মিনিট,
তারা প্রশ্ন পড়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, কারণ প্রশ্ন পড়াটাও হচ্ছে আপনার পরীক্ষার অংশ। আপনি যত ভালো করে প্রশ্ন পড়বেন আপনার অ্যান্সারগুলো তত সুন্দর করে আপনি লিখতে পারবেন। 10 মিনিট আপনি প্রশ্ন পড়বেন, 10 মিনিট চলে যাবে, বাকি থাকবে কয় মিনিট? 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আপনার শেষের দিকে খাতা রিভিশন করতে লাগবে। আপনি প্রত্যেকটা প্রশ্নের নাম্বারিং ঠিক মতো দিয়েছেন কিনা, কোনো জায়গাতে বানান ভুল হয়েছে কিনা, সব প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন কিনা, এগুলো চেক করবেন 5 মিনিট ধরে। কয় মিনিট? 5 5 মিনিট। মিনিট। আর বাকি 5 মিনিট এমনি এক্সট্রা থাকবে। এই 5 মিনিটের ক্ষেত্রে আপনার ওই যে কখনো কখনো এদিকে একটু সময় বেশি লাগবে, আপনি দেখেন যে রিভিশন করতে যাই দেখলেন যে আপনার একটা প্রশ্ন লেখাই হয়নি এখনো, তখন ওই যে 5 মিনিটের মধ্যে ওই প্রশ্নটা লিখবেন। বুঝলেন? মানে লাস্টের এই 10 মিনিট আপনার ফাইনাল কাজ, এই কাজটা করবেন। আপনি এই চিন্তা, এই যে আজকে যে ব্যাপারটা বললাম আপনাকে, আপনি যদি এইটা মেনটেন করে পরীক্ষা দেন, তাহলে আপনার যতটুকু যোগ্যতা আছে তার থেকেও আপনি ভালো রেজাল্ট করবেন। এটা আমি একদম লিখে দিতে পারি, এটা পরীক্ষিত। বুঝতে পেরেছেন? জি স্যার। এই হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য কথা। আর পরীক্ষাতে মাইন্ডটা ওইভাবে সেট করবেন না যে আপনি আরেকজনকে দেখে লিখবেন, আপনি আরেকজনকে জিজ্ঞেস করবেন, এইটা মাইন্ড সেট আপ করবেন না। কারণ কি, আপনি যার কাছে জিজ্ঞেস করবেন সেও যে ওইটা পারে এর কোনো গ্যারান্টি আছে? না স্যার। না স্যার। বরং এমন হয় একজনা কি করে ভুল বলে দেয়, একটা আছে সে ভুল বলে দেয়, হিংসা করে ভুল বলে দেয়, আর একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে সে পারে না কিন্তু সে তো একটা লিখেছে, আর ও চিন্তা করে যে আমি যা লিখেছি ওকে ওইটাই বলে দিই, আমার আমার যদি না হয় তাহলে ওরও হবে না। বুঝছেন? এই তার জন্য থেকে যে নিজে লেখা ভালো। নিজে থেকেই লিখবেন। আপনি যেটা চিন্তা করছেন সেটাই রাইট, আর একজন আপনাকে যেটা বলে দিবে আপনি ভাবেন না যে ওইটাই সঠিক, এটা তার কোনো গ্যারান্টি নেই আছে। না। না স্যার। অনেক সময় আপনাদেরকে দুঃখের কথা কি বলবো, স্যারদের কাছে মানুষ জিজ্ঞেস করে না, ক্লাসের মধ্যে অনেক সময় স্যাররাও ভুল বলে দেয়। স্যারকে একটা প্রশ্ন করেন, স্যার এটা প্রশ্নটা বলতেন না, আর স্যার লজ্জার খাতিরে কি করে, না বলতে পারলে কেরাম হয়, স্যার আর একজনের খাতা দেখে এসে আপনাকে বলে দেয়। তো যার খাতা দেখে আসছিল সেও তো ভুল লেগেছে। জি স্যার। এই জন্য কি করবেন, সবসময় নিজের চেষ্টা করবেন, আপনার মন যা বলছে আপনি তাই করবেন। ওই যে কথা, একটা বাংলা কথা আছে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, বলে না? হ্যাঁ, জি স্যার। ওই নিজের বুদ্ধিতে ফকির হয়ে যান, অসুবিধা নাই, কিন্তু আরেকজনের তা ভুল লেখা আপনার খাতা লেখার দরকার নাই। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন কিনা? হ্যাঁ জি স্যার, স্যার। ক্লিয়ার। তো এই হচ্ছে আমার কথা আপনাদের প্রতি, আপনাদের পরীক্ষা সবার জন্য ভালো হয়, আমি আপনাদের সবার জন্য শুভকামনা করছি। আপনাদের কোনো কথা আছে কিনা? স্যার, আর আমি স্যার সব সময় তো রাইটিং পার্ট দিয়ে শুরু করি, এতে কোনো কি প্রভাব পড়বে খাতার উপর না, ইংরেজিতে? না, প্রভাব পড়বে না, প্রভাব আমি পড়বে তো না। তবে সবসময় রাইটিং রাইটিং, পার্ট দিয়ে শুরু করি। শোনেন, এটা ব্যাপার বলি, সেটা হচ্ছে প্রভাব পড়বে না, তারপরে কি হয়, আমরা মানুষ না, আমাদের মানুষের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। আপনি প্রথম দিকে যেগুলা ভালো পারেন সেগুলা লিখবেন, আর যেগুলাতে মার্ক কাটা যারা ইংরেজির ক্ষেত্রে সেগুলো আগে লিখবেন। কারণ কি জানেন, আমি আপনাদেরকে একটা পলিসি বলি। ধরেন আপনার ইংরেজি, কারণ সেকেন্ড পেপারের কথা যদি বলি, হ্যাঁ, তো ইংরেজি সেকেন্ড পেপারে ধরেন আপনি প্রথমে ধরেন ইয়ে করেছেন, ট্যাগ কোশ্চেন করেছেন। তো প্রথমে আপনি ট্যাগ কোশ্চেন করেছেন, ট্যাগ কোশ্চেনে 5 মার্কের মধ্যে 5 মার্কই পেয়েছেন। আচ্ছা, এরপরে মনে করেন আপনি ইয়ে করেছেন, কানেক্টর করেছেন, কানেক্টরে মনে করেন 5 মার্কের মধ্যে 5 মার্কই পেয়েছেন। এরপরে ধরেন আপনি ইয়ে করেছেন, চেঞ্জিং সেন্টেন্স করেছেন, চেঞ্জিং সেন্টেন্সে মনে করেন আপনি 10-এর মধ্যে 9 পেয়েছেন বা 10ই পেয়েছেন। তার মানে স্যার। এই খাতা দেখতে দেখতে আপনার প্রতি স্যারের একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাবে, আপনার প্রতি আপনি কেমন স্টুডেন্ট এটা স্যারের একটা মাথার মধ্যে অলরেডি একটা ইয়ে চলে আসবে, একটা অনুমান চলে আসবে, একটা প্রিডিকশন চলে আসবে। তখন যখন আপনার শেষের দিকে গিয়ে রাইটিং পার্টে আপনার খাতা দেখবে, তখন কিন্তু ওই যে আপনি প্রথম দিকে ভালো করছেন না, তখন স্যারও কিন্তু আপনার রাইটিং পার্টে ওই 10 মার্কের মধ্যে দেখা যাচ্ছে 9 দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এইবার আসেন, আপনি প্রথমেই তাহলে এই যে এই মার্কটা, আপনি যদি প্রথমে এইবার মনে করেন ট্যাগ কোশ্চেন করলেন, আপনি ট্যাগ কোশ্চেনে 5টার মধ্যে 3টা পাইছেন, আপনার কানেক্টরসের 5টার মধ্যে 2টা পাইছেন, আপনার চেঞ্জিং সেন্টেন্সে 10-এর মধ্যে মনে করেন আপনি 5টা পাইছেন। তার মানে কি, আপনি কেমন স্টুডেন্ট, স্যারের বুঝতে বাকি আছে? না না। স্যার। এইবার আপনি শেষের দিকে যখন রাইটিং পার্টটা লিখবেন, তখন আপনার কি করবে, এই রাইটিং পার্টে দেখা যাচ্ছে 10-এর মধ্যে আপনাকে কোনোটায় 4 দেবে, কোনোটাতে 5 দেবে, কারণ জানেই তো আপনি কেমন স্টুডেন্ট, আপনি কেমন লিখবেন স্যার বুঝে ফেলেছে। ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য জি স্যার। যেগুলোতে আপনি বেশি মার্ক পাবেন সেইগুলো সবসময় প্রথম দিকে লিখবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। সেই ক্ষেত্রে দেখবেন যেগুলোতে মার্ক কাটার পসিবল নাই,
মানে কাটার কোনো সম্ভাবনা নাই এমন প্রশ্ন যেগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো আগে লিখতে হয়, তাহলে পরবর্তীতে মার্কটা বেশি আসে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আর কোনো কথা আছে? আচ্ছা, এখন বলেন, সেটা হচ্ছে আমি আহ, আপনাদের এই শর্ট টাইম, আপনাদের কোর্স 3 মাসের ছিল না? জি স্যার। এখন এই 3 মাসে আমি আপনাদেরকে যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করলাম, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা আপনাদের অফলাইন টিচারের কাছে যেভাবে একদম হাতে কলমে বলে নিতে পারেন, আমি চেষ্টা করেছি ওই অফলাইনের মতো করে আপনাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য, সেবাটা দেওয়ার জন্য, বা আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে এই ব্যাপারটা আসলে আমি কতটা সফল হয়েছি সেটা একটু স্যার বলেন। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো। স্যার অনেক ভালো স্যার। আচ্ছা, স্যার আপনি অফলাইন টিচারের থেকে অনেক ভালো। আপনি মানে সবাই যে ফিল্ডে যে দিচ্ছেন এরকম ভাবে স্যার অফলাইনেও পাওয়া যায় না। অফলাইনেও গাদার মধ্যে পড়তে হয়। জি জি স্যার, আপনি সবাই সমান ভাবে দেখছেন। হ্যাঁ স্যার, অফলাইন থেকে স্যার আপনি অনেক ভালো ক্লাস নিয়েছেন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে। হ্যাঁ, আইমান কিছু বলবেন? স্যার এটাই স্যার, সবাই যেটা বলছে সেটাই স্যার। জি, খুশি হলাম। যাক, এখন আপনাদের কাছে আমার দাবি থাকবে সেটাই, সেটা হচ্ছে আপনাদের ব্যাচ আজকে শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা প্রত্যেকেই আমার ইউটিউবে চ্যানেলে ঢুকে আপনারা এই কথাগুলো লিখবেন যে স্যারের এসএসসি ব্যাচে, আমি এসএসসি 2025-এর পরীক্ষার্থী, স্যারের অনলাইন ব্যাচে ভর্তি হয়েছিলাম, আমরা স্যারের 3 মাসের কোর্স করেছি, স্যার এভাবে এভাবে পড়াইছে, আমরা আমাদের অফলাইনের থেকেও স্যার বেশি সুযোগ সুবিধা দিয়েছে এবং বেশি ভালো করে বুঝাইছে, মানে যেটা রিয়াল আর কি, যেটা সত্য, সেই কথাটা একটু লিখবেন, আমার ইউটিউবে কমেন্ট করবেন, পারবেন না? জি স্যার। অবশ্যই। এটা একটু করবেন সবাই। আর আমি আরেকটা কথা বলি, সেটা সেটা হচ্ছে আমি তো মানুষ, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা বলেন, আপনার এরকম চিমটি দিলে আপনার লাগে না? হ্যাঁ আমাকে চিমটি দিলে, আমাকে যদি কেউ চিমটি দেয় লাগবে কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আপনাকে যদি কেউ মানে ইয়ে করে, কষ্ট দেয়, তখন আপনার কষ্ট লাগে না? অবশ্যই জি স্যার। স্যার। আমাকে যদি কেউ কষ্ট দেয় লাগে কি লাগে না? জি স্যার। লাগবে। অবশ্যই স্যার। তাহলে একটা মানুষের যা হয়, আমার মধ্যেও শোনেন, আমার মধ্যেও রাগ আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে, বিভিন্ন রকম টেনশন আছে, এটা মানুষের মধ্যে যা থাকে সেগুলো সবকিছুই আমার মধ্যে আছে। এটা মানুষ হিসাবে আমার মধ্যে সবকিছুই আছে। তো যাই হোক, আপনাদের 3 মাস ক্লাস নিলাম, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করার এবং আপনাদের সর্বোচ্চ ভালো করে শেখানোর। তো এরপরেও যদি আমার কোনো আচরণে, আমার কোনো কথাই আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে আজকের দিনে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। মানে স্যার আমরা আপনার কোনো পাইনি স্যার। বরং আপনার ব্যবহারে স্যার অনেকটা খুশি। আর আপনাদের সাথে স্যার আপনি স্যার আপনিও আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা শুনেন, হ্যাঁ স্যার, আপনি যদি আমাদের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনি স্যার নিজের সন্তান মনে করে স্যার ক্ষমা করে দেবেন। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাদের কারোর প্রতি আমার বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই। আপনাদের সবাইকে আমার নিজের সন্তানের মতোই আমি ভালোবাসি, আমার নিজের ছোট ভাই বোনের মতোই আপনাদেরকে আমি ভালোবাসি। আপনাদের কোনো কথাই, কোনো কাজে আমি কোনো কষ্ট পাইনি। যদি কখনো আমার বিরক্ত লেগে থাকে, কষ্ট লেগে থাকে, সেগুলো আমার মনে নাই। তো আজকে আমি আপনাদেরকে একদম সিরিয়াস বলতেছি, একদম আমার সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি যে আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ঠিক আছে? আর আজকের এই ব্যাচ শেষ হয়ে যাচ্ছে মানেই ব্যাচ আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না। আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, আমার পার্সোনাল মোবাইলে সেভ করা আছে। আপনাদের যখন আমার কথা মনে হবে ফোন দিবেন, কোনো অসুবিধা নাই, মেসেজ করবেন, ফোন দিবেন। আপনাদের সাথে আজকে ব্যাচ শেষ হয়ে যাচ্ছে ঠিকই, বাট আপনাদের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না, আপনাদের সাথে আমার সম্পর্কটা থেকেই যাচ্ছে। ঠিক আছে? আমি এইটুকু আশা করতে পারি কিনা, আপনাদের সাথে কি আমার সম্পর্কটা ফুরিয়ে যাচ্ছে আজকে? না স্যার, না স্যার। না স্যার, না। না স্যার। আমি আপনাদের যে মিনারুল স্যার, আমি আপনাদের সামনে সারা জীবন এই মিনারুল স্যার হিসাবেই আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে? আপনারা ইনশাআল্লাহ সবাই স্যার। এসএসসি পরীক্ষা দেন, ভালোভাবে পরীক্ষা দেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদেরকেও যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে আপনাদের এই এসএসসিতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।
ঠিক আছে? জি স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিলাম। হ্যাঁ, স্যার স্যার আমাদের স্যার আমাদের সবার জন্য জন্য দোয়া দোয়া করবেন স্যার। জি, হ্যাঁ, আপনাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ ভরসা। আসলে হ্যাঁ, আপনাদের জন্য দোয়া করবো না তা কার জন্য করবো বলেন? আপনাদের সফলতার স্যার। মাঝেই তো আমার সফলতা। আপনারা ভালো রেজাল্ট করলেই তো আমার সম্মান বাড়বে। আপনারা না আরেক জায়গায় বলবেন, স্যারের কাছে পড়ছিলাম, স্যার এইভাবে আমাদেরকে বলছিল, স্যার এইভাবে পড়ার জন্য বলছিল, যার কারণে আমার আজকে ভালো রেজাল্ট হয়েছে। তো এইটাই তো আমার চাওয়া পাওয়া। আমার আর কি চাওয়া, আপনাদের মধ্যেই আমার চাওয়া। আপনাদের ভালো রেজাল্ট, আপনাদের ভালো স্বপ্ন, আপনাদের স্বপ্ন বাস্তবায়নটাই হচ্ছে আমার চাওয়া। ঠিক আছে? ইনশাল্লাহ আমি এইটুকু বিশ্বাস রাখি যে আমার স্টুডেন্ট কখনো খারাপ পথে যায় নাই, অতীতেও হয় নাই। যারা আমার সান্নিধ্যে আসতে পেরেছে, যারা আমার কথা শুনতে পেরেছে, আমি দেখেছি আমার কোনো স্টুডেন্ট কখনোই বেপথে, খারাপ পথে, ভুল পথে যায় না। এরা সবসময় কোনো না জীবনের কোনো এক কোনো সময় এরা মানুষের মতো মানুষই হয়। এরা শুধু ভালো স্টুডেন্টই হয় না, এরা মানুষের মতো মানুষ হয়। এদের আচার আচরণে ফুটে ওঠে যে এরা ভালো মানুষ। আশা করি আপনাদের মধ্যেও এগুলা ফুটে উঠবে যে আপনারা সত্যি সত্যি শিক্ষিত মানুষ হচ্ছেন। শিক্ষার উদ্দেশ্যই তো মানুষের মতো মানুষ হওয়া, না? হ্যাঁ জি স্যার। এবং আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই, আপনাদের মধ্যে আপনারা মানুষের মতো মানুষ হওয়ার মতন মানসিকতা আপনাদের তৈরি হয়েছে। এবং ইনশাল্লাহ আপনারা লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবেন, এই সমাজের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, এই সমাজের মানুষের জন্য কাজ করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিলাম। হ্যাঁ, জি স্যার, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, স্যার আদাব স্যার। আদাব।